আচ্ছা, সো সবাই আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন না? Yes, sir. ওকে, সো ক্যারি প্রপাগেশন জিনিসটা কি সেটার আগে আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল, ছোট খুবই তো সেটার আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম, জাস্ট আপনাদের যে একটা 4 বিটের প্যারালাল অ্যাডার যেটা দেখাইছিলাম সেটা আপনারা দ্রুত ঝটপট ড্র করে ফেলেন খাতার মধ্যে, ঠিক আছে? ওখানে খুব চালু করে টান দিয়ে একটা হচ্ছে ফুল অ্যাডার ড্র করে ফেলেন, ফুল অ্যাডার না সরি, প্যারালাল অ্যাডার ড্র করে ফেলেন। আচ্ছা, আমার লেখা বুঝতে পারতেছেন এখানে? জি স্যার। ওকে, সো সবাই ড্র করছেন আশা করি। আচ্ছা, এইবার হচ্ছে ম্যাথ লেখেন, একটা হেডিং দেন, ছোট করে হেডিং দেন ম্যাথ, ঠিক আছে? এরকম একটা হেডিং দেন ম্যাথ। আচ্ছা, লিখেন, ম্যাথে লিখেন অল দ্য ফুল অ্যাডার নিডস, অল দ্য ফুল অ্যাডার, এগুলো তো সবাই সব ফুল অ্যাডার তাই না? সব ফুল অ্যাডার লেখেন, অল দ্য ফুল অ্যাডার নিডস, অল দ্য ফুল অ্যাডার, এফ এ মানে হচ্ছে ফুল অ্যাডার, নিডস এক্স্যাক্টলি 1 millisecond time to generate their sum and carry. স্যার আপনি কি প্রোপাগেশন দিলে পড়াচ্ছেন? Yes, propagation delay পড়াচ্ছি। লেখেন all the full letter, এটা হচ্ছে ফুল লেটার এফ এ, এভাবে লেখেন শর্ট ফর্মে লেখেন all the fa needs exactly 1 millisecond time to generate their sum and carry. So নিচে লেখেন calculate the required time। আচ্ছা, এই ফুল লেটার গুলোকে একটা নাম্বারিং করেন, প্রথমটা এই এলএসবি টা হচ্ছে fa1, এরপরটা হচ্ছে fa2, ঠিক আছে? তার মানে লেখার লাস্টেরটা কত, fa4। ওকে, লেখেন calculate the required time, calculate the required time for fa4, মানে 4 নাম্বার ফুল অ্যাডারটার জন্য রিকোয়ার্ড টাইম কত, টু জেনারেট দ্য আউটপুট কারেক্টলি, টু জেনারেট কারেক্টলি। কোশ্চেনটা বুঝেন এবার, ঠিক আছে? তুলছেন সবাই আশা করি ম্যাথ, যে একটা ফুল অ্যাডার, ঠিক আছে, যে কোনো একটা ফুল অ্যাডারের, ঠিক আছে, আউটপুট জেনারেট করতে অবশ্যই এটা একটা ফিজিক্যাল ডিভাইস, ফুল অ্যাডার কি একটা অবশ্যই ফিজিক্যাল ডিভাইস। এই যে ফুল অ্যাডারটা, লাইক প্রথম fa1টা চিন্তা করেন, এই ফুল অ্যাডারটাতে এই যে a1 b1 প্রসেস হয়ে a1 b1 c0, এই যে তিনটা জিনিস প্রসেস হয়ে s1 এবং c1 আসতে, c1 জেনারেট হতে 1 মিলিসেকেন্ড টাইম লাগে। তাহলে কোশ্চেন হচ্ছে, তাহলে fa4 4 নাম্বার ফুল অ্যাডারটার জন্য কারেক্টলি আউটপুট জেনারেট করার জন্য, এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট,
কারেক্টলি আউটপুট জেনারেট করার জন্য কতটুকু টাইম লাগবে? কেউ একজন অ্যান্সার বলতে পারবেন? স্যার 1 মিলিসেকেন্ড স্যার, এখানে উপরে। এটা 1 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? ওকে আচ্ছা, মানে অ্যান্সার কি আপনি বলেছেন, মানে আপনি কোশ্চেন অ্যান্সার বলেছেন? না স্যার, উপরে কি লেখা সেটা জিজ্ঞেস করছি। 1 মাইক্রোসেকেন্ড, এটা সমস্যা না, আপনি 1 মিলিসেকেন্ড, এটা জাস্ট একটা অ্যামাউন্ট ধরেছি আর কি, টাইম অ্যামাউন্ট। 4 মাইক্রোসেকেন্ড স্যার 4 মাইক্রোসেকেন্ড। 4 মাইক্রোসেকেন্ড, আচ্ছা কেন? অ্যান্সার ঠিক আছে, এটার অ্যান্সার সবাই আগে লেখেন, অ্যান্সার হচ্ছে 4 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? ম্যাথের অ্যান্সারটা আগে লেখেন 4 মাইক্রোসেকেন্ড, যারা বুঝেন নাই তারা না বুঝিয়ে লেখেন 4 মাইক্রোসেকেন্ড। ওকে, সো এইবার হচ্ছে আপনাদেরকে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দেখাই যে, সরি, এইখানে 4 মাইক্রোসেকেন্ড মানে দেখেন, তার মানে কোশ্চেনটার অ্যান্সার, কোশ্চেনটা হচ্ছে, আমি কোশ্চেনটা কি বুঝাইছে সেটা রিপিট করি, দেন অ্যান্সারটা আবার রিপিট করি। সেটা হচ্ছে যে কোনো একটা ফুল অ্যাডারেরই এইখানে আউট, মানে তার একটা ফুল অ্যাডারের তো দুইটা আউটপুট, S1 মানে এস এবং সি, সাম এবং ক্যারি। তো যেহেতু এটা একটা ফিজিক্যাল ডিভাইস, তো অবশ্যই সেই তার ইনপুট গুলাকে প্রসেস করতে, ইনপুট গুলাকে সে প্রসেস করে কিভাবে বলেন তো? কিছু ফিজিক্যাল গেটের মাধ্যমে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। সো এই যে কিছু গেটের মধ্যে দিয়ে প্রসেস হইতে অবশ্যই কিছু ডিলে বা টাইম লাগে। সো সেটা আমরা চিন্তা করছি যে লাইক একটা ফুল অ্যাডারের সাম এবং ক্যারি জেনারেট হতে যদি 1 মিলিসেকেন্ড সময় লাগে, তাহলে একেবারে যে এমএসবির ফুল অ্যাডারটা, FA4 4 নাম্বার ফুল অ্যাডারটা, সেটা কারেক্টলি আউটপুট জেনারেট করতে কতটুকু সময় লাগবে? ঠিক আছে, সো অ্যান্সার দিছি হচ্ছে 4 মিলিসেকেন্ড। এখন প্রথম কোশ্চেনটা এখানে যেটা আসে, এবার 4 মিলিসেকেন্ড দেখে সবাই লেখা অফ করেন, আমার কথা শুনেন, ঠিক আছে? যে এইখানে কেন 4 নাম্বার ফুল অ্যাডারটার আউটপুট জেনারেট করতে 4 সেকেন্ড সময় লাগবে, কারেক্টলি আউটপুট জেনারেট করতে 4 সেকেন্ড সময় লাগবে? তার কারণটা দেখেন, খুব ভালো করে বুঝেন। প্রথম ফুল অ্যাডারটা যখন হচ্ছে আপনার C1 জেনারেট করবে 1 সেকেন্ড সময়, ঠিক আছে? 1 সেকেন্ড টাইমটা এখানে লাগলো C1 টা জেনারেট হতে, S1 টা আমি বাদ দিলাম, ঠিক আছে? জাস্ট C1 টা নিয়ে চিন্তা করি। C1 টা সে 1 সেকেন্ড সময় সে জেনারেট করলো। এই C1 টা থেকে এরপরে এই C1 টা যদি প্রডিউস না হয়, তাহলে কিন্তু ফুল অ্যাডার 2, যেটা 2 নাম্বার ফুল অ্যাডার, সেটা কিন্তু C2 কে প্রডিউস করতে পারে না, তাই না? রাইট? তার মানে কি, ধরেন এইখানে C1 এর ভ্যালু ইনিশিয়ালি চিন্তা করেন, 1 নাম্বার ফুল অ্যাডারে C1 এর ভ্যালু আসলো 1, ঠিক আছে? বাট এই কখন আসলো বলেন তো? 1 সেকেন্ড পরে, তাই না? 1 সেকেন্ডের আগে কিন্তু এই C1 টা জেনারেট হয়নি। তার মানে 1 সেকেন্ডের আগে এই লাইন বরাবর C1 এর ভ্যালু আমরা দেখতে পারবো 0, বাই ডিফল্ট 0, কারণ এখানে ফুল অ্যাডারটা কোনো কিছু যেহেতু আপনার প্রডিউস করে নাই, তার মানে 1 সেকেন্ডের আগে বা ফুল অ্যাডারটা কাজ করার আগে এই লাইন বরাবর C1 এর ভ্যালু ছিল হচ্ছে 0, ঠিক আছে? বুঝতে পারছেন যে কিভাবে জিনিসটা হচ্ছে? এইবার চিন্তা করেন, C1 যখন গিয়ে FA2 মানে 2 নাম্বার ফুল অ্যাডারে হিট করবে বা ইনপুট হিসেবে যাবে, তখনই C2 আরো 1 সেকেন্ড সময় নিয়ে, ফুল অ্যাডার 2 টা আরো 1 সেকেন্ড সময় নিয়ে C2 কে জেনারেট করবে। দেন C2 যখন অ্যাভাইলেবল হবে বা C2 যখন জেনারেটেড হবে, C2 জেনারেটেড হবে 2 নাম্বার সেকেন্ডে। ঠিক আছে? সেকেন্ডে হচ্ছে আপনার জেনারেট হবে। সো এই C2 টা জেনারেট হওয়ার পরে সেইটা 3 নাম্বার অ্যাডারে গিয়ে C3 কে জেনারেট করবে। ঠিক আছে? তার মানে এইখানে একটা ডিপেন্ডেন্সি আছে। সো ডিপেন্ডেন্সি যেখানে আছে, তাহলে অবশ্যই সেখানে হচ্ছে একটা টাইমের ব্যাপার আছে, যে তার মানে দেখেন 4 নাম্বার ফুল অ্যাডারের কাছে, 4 নাম্বার ফুল অ্যাডারটা এক্সাক্টলি কাজ শুরু করতে পারবে কখন? আফটার দ্য 3rd সেকেন্ড। 3 নাম্বার সেকেন্ডের পরে এই 4 নাম্বার ফুল অ্যাডারটা কাজ শুরু করতে পারবে। এর আগে কি হবে বলেন তো? এর আগে C3 এর ভ্যালু বাই ডিফল্ট 0 পাবে। তাই না? 4 নাম্বার ফুল অ্যাডারটা 3rd সেকেন্ডের আগে বা তৃতীয় সেকেন্ডের আগে, তৃতীয় মাইক্রো সেকেন্ডের আগে, আমরা তো মাইক্রো সেকেন্ডে চিন্তা করতেছি। তৃতীয় মাইক্রো সেকেন্ডের আগে C3 এর ভ্যালু সে 0 পেয়ে যাবে। 0 পাওয়া মানে কি? ঠিক আছে? এখানে হতে তো পারতো যে আপনি যে ইনপুট কম্বিনেশন দিছেন, সেই অনুযায়ী C3 এর ভ্যালু আসলে 1, কিন্তু সে 0 পাচ্ছে। 3 নাম্বার সেকেন্ডের আগে, তৃতীয় সেকেন্ডের আগে সে 0 পাচ্ছে। তার মানে সে কি করবে? A4 আর B4 এর ভ্যালু এবং C3 ভ্যালু 0 কনসিডার করে একটা রং আউটপুট জেনারেট করবে। ঠিক আছে? তার মানে এইটাই আমরা বলছি যে ক্যালকুলেট দ্য রেকর্ড টাইম ফর FA4 টু জেনারেট দ্য আউটপুট কারেক্টলি। কারেক্টলি আউটপুট জেনারেট সে কখন করবে? তার মানে এই
ফুল অ্যাডার 4টা কত নাম্বার সেকেন্ডে গিয়ে C4 এবং S4 কে সে কারেক্টলি জেনারেট করতে পারবে বলেন তো? সে 4 নাম্বার সেকেন্ড মানে 4 সেকেন্ড পরে সে C4 এবং S4 কে কারেক্টলি জেনারেট করতে পারবে। তার মানে চিন্তা করেন এই ফুল অ্যাডারটা যদি তার মানে এই ওভারঅল ফুল অ্যাডারটা চিন্তা করেন। এই পুরা প্যারালাল অ্যাডারটাকে চিন্তা করেন। ফুল প্যারালাল অ্যাডারটাকে যদি আপনি কনসিডার করেন তাহলে এই টোটাল প্যারালাল অ্যাডারটার কারেক্টলি আউটপুট জেনারেট করতে আসলে 4 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে? কারণ একটা বিট যদি ভুল অ্যান্সার দেয় তার মানে আমরা চিন্তা করতে পারি পুরো অ্যাডারটাই ভুল অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে? তার মানে এই টোটাল প্যারালাল অ্যাডারটারই আপনার কারেক্ট আউটপুট জেনারেট করতে 4 মাইক্রোসেকেন্ড সময় লাগবে। এবার আপনি চিন্তা করেন এই প্যারালাল অ্যাডারটা আপনার 4 বিটের না হয় 100 বিটের। তাহলে কতক্ষণ সময় লাগবে? 100 মাইক্রোসেকেন্ড। মানে যত আপনি এখানে ফুল অ্যাডার বাড়াইতে থাকবেন তত আপনার এই ডিলেটা বাড়তে থাকবে। বুঝছেন? বুঝতে পারছেন? ফ্যাক্টটা কি বুঝতে পারছেন? সবাই একটু রেসপন্স করেন। Yes, sir. বাকিরা একজন Yes, sir. ওকে ঠিক আছে। সো এটা যদি বুঝতে পারেন এবং এই জিনিসটা কি বুঝতে পারছেন যে আপনি এখানে যত গেটটাকে বাড়াবেন নাম্বার অফ ফুল অ্যাডার যত বাড়বে তত এই ডিলেটা বেশি বাড়তে থাকবে। জিনিসটা আপনি চিন্তা করেন যে আপনার নাম্বার অফ এখানে জাস্ট চিন্তা করেন যে নাম্বার অফ গেট বাড়া মানে কি বা নাম্বার অফ ফুল অ্যাডার মানে বাড়া জিনিসটা মানে কি যে আপনি একটা বড় ভ্যালুকে নিয়ে আপনি চিন্তা করতেছেন। ঠিক আছে? মানে আপনার এমন দুইটা এমন ভ্যালু অ্যাড করতেছেন যাদের নাম্বার অফ বিটস অনেক হায়ার বা নাম্বার অফ বিটস অনেক বেশি মানে কি ওই ভ্যালুটার ম্যাগনিটিউড অনেক বেশি, ডেসিমাল ভ্যালু অনেক বেশি। ঠিক আছে? সো আপনি যত বড় ভ্যালু আপনি আপনার অ্যাডারে যোগ করতেছেন তত আপনার আনস্টেবিলিটি বাড়তেছে। স্টেবল হতে টাইম বেশি লাগতেছে। আপনি চিন্তা করেন একটা ক্যালকুলেটর আপনি যে একটা ক্যালকুলেটর হাতে যে ক্যালকুলেটর ইউজ করতেছেন সেখানে 2 প্লাস 2 যোগ করলে খুব তাড়াতাড়ি অ্যান্সার দেয়। কিন্তু 10,000 প্লাস 20,000 যোগ করলে অনেক আস্তে আস্তে আউটপুট দেয়। অনেক আস্তে আস্তে প্রথমে রং আউটপুট আসে এরপর দেখা যায় সেটা কিছু সময় পরে সেই আউটপুটটা কারেক্ট আসে। আপনি চিন্তা করেন একটা পরীক্ষা হলে গিয়ে যদি এরকম হ্যাঁ ওই ক্যালকুলেটরের জন্য বসে থাকতে হয় যেটা স্টেবল না। হ্যাঁ, আপনি প্রথমে 2 প্লাস 2 যোগ করলেন সেখানে খুব তাড়াতাড়ি আউটপুট আসলো। কিন্তু ধরেন 1 লাখ প্লাস 3 লাখ যোগ করলেন সেটার জন্য আপনাকে কিছুক্ষণ বসে থাকতে হলো। কারণ আপনি জানেন যে প্রথমে কারেক্ট আউটপুট দেখাবেন। আস্তে আস্তে স্টেবল হবে। সেটা কোনোভাবে একটা ভালো সলিউশন হইতে পারে না। তাই না? সো তার মানে এখন দেখেন এবং আমরা এই প্রবলেমটাকে চলেন তো আইডেন্টিফাই করি যে এই প্রবলেমটা কেন হচ্ছে? এটা তার মানে অবশ্যই একটা প্রবলেম। এটা যে একটা প্রবলেম এটা কি বুঝতে পারছেন? Yes, sir. ঠিক আছে? এটা একটা প্রবলেম এবং এই প্রবলেমটা কেন হচ্ছে বলেন তো? এই ডিপেন্ডেন্সি গুলার কারণে। কারণ ওই যে ধরেন আপনি একটা এই যে ধরেন ১০ জন মানুষ পাশাপাশি দাঁড়াইছেন ওই যে একটা লাঠি ১ম মানুষের থেকে লাস্ট মানুষ পর্যন্ত পৌঁছায় দিতে হবে হাতে, হাতে। ওই যে পিলো পাসিং এর মতো। ঠিক আছে? তাহলে একটা সর্বশেষ মানুষটার কাছে পিলো পৌঁছায় দিতে কি অনেক সময় লাগবে? সো তার মানে বলেন তো এইখানে ডিলেটা অকার করতেছে কার জন্য? ক্যারির জন্য নাকি সামের জন্য? বলেন তো এই যে ডিপেন্ডেন্সিটা Carries. ক্যারির জন্য, তাই না? মানে একটা ক্যারি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাইতে বা ক্যারিটা প্রপাগেট মানে কি? চলা। ঠিক আছে? সো এই ক্যারির যে সিগন্যালটা, এই সিগন্যালটা প্রপাগেট হইতে অনেক সময় লাগতেছে। ঠিক আছে? যেটাকে আমরা বলি হচ্ছে ক্যারি প্রপাগেশন প্রবলেম অফ ফুল অ্যাডার, অফ প্যারালাল অ্যাডার। বুঝতে পারছেন? তার মানে এই প্রবলেমটা হচ্ছে ক্যারি প্রপাগেশন প্রবলেম অফ প্যারালাল অ্যাডার। সো আমরা এখন এই প্রবলেমটা হচ্ছে সলভ করার চেষ্টা করব। সবাই জিনিসটা বুঝতে পারছে না? প্রবলেমটা ধরতে পারছেন? কি জন্য হচ্ছে সেটাও ধরতে পারছেন, তাই তো? সো এইবার হচ্ছে আমি একটু এখানে নিচে ক্লিয়ার করি স্ক্রিনটা। এইবার আপনারা আবার ঠিক আছে আমি বলতেছি আপনারা নোট ডাউন করেন আবার। সো এইবার লেখেন স্টেবিলিটি টাইম। লেখেন স্টেবিলিটি টাইম। Stability time is proportional to total propagation delay. Stability time is proportional to total propagation delay. Stability time is proportional to total propagation delay.
আচ্ছা, তার মানে স্টেবিলিটি টাইম, ঠিক আছে, মানে আপনার যত বেশি প্রপাগেশন ডিলে থাকবে ততই আপনার এই সার্কিটটার আউটপুট স্টেবল হইতে তত বেশি টাইম লাগবে। ঠিক আছে, টোটাল প্রপাগেশন দিলে, সরি আমি একটু সামনে টোটাল মিস করছি। আচ্ছা, এইবার লেখেন টোটাল প্রপাগেশন দিলে, লেখেন ছোট এরকম টোটাল জাস্ট লেখেন, টোটাল পিজি দিলে এরকম করে লেখেন। আচ্ছা, টোটাল পিজি ডিলে ইজ ইকুয়াল টু, মানে প্রপাগেশন ডিলে হচ্ছে প্রপাগেশন ডিলে ফর ইচ গেট, সরি ফর ইচ অ্যাডার, অ্যাডার বলতে আর কি ফুল অ্যাডার আর কি, ফর ইচ ফুল অ্যাডার ইনটু নাম্বার অফ ফুল অ্যাডার। ঠিক আছে, এইখানে এটা আর কি ফুল অ্যাডার আর কি, এফ এ লেখেন, এই অ্যাডারটার জায়গায় জাস্ট এফ এ লেখেন। সো টোটাল প্রপাগেশন ডিলে ইকুয়াল টু, মানে বুঝতে পারছেন যে আপনার টোটাল প্রপাগেশন ডিলে, এই সার্কিটের টোটাল প্রপাগেশন ডিলেটা হচ্ছে আপনার একটা ফুল অ্যাডারের জন্য কতটুকু প্রপাগেশন ডিলে হয় ইনটু নাম্বার অফ ফুল অ্যাডার। এই জিনিসটা তো আমরা বলেই আসছি আগে। ঠিক আছে, যে জন্য আগেরটা ম্যাথটা অ্যান্সার হয়েছিল হচ্ছে আপনার 4 সেকেন্ড, ওইখানে বেসিক্যালি আপনাকে প্রপাগেশন ডিলেটা চাওয়া হয়েছিল যে আপনার একটা গেটের মধ্যে ডিলে হয় 1 মাইক্রোসেকেন্ড, তার মানে টোটাল এইখানে 4টা ফুল অ্যাডার আছে, তার মানে লাস্ট ফুল অ্যাডারটার আউটপুট জেনারেট করতে সময় লাগে হচ্ছে 1 × 4 সেকেন্ড। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? ওকে, সো এইবার আসেন হচ্ছে লেখেন হেডিং, এবার একটা হেডিং দেন যে গেটিং রিড অফ দিস প্রবলেম, মানে এই প্রবলেম থেকে মুক্তির উপায়। ঠিক আছে, গেটিং রিড অফ দিস প্রবলেম। ঠিক আছে, গেটিং রিড অফ দিস প্রবলেম। সো এইবার আমরা প্রবলেমটা অ্যানালাইসিস করছি, নাও এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রবলেমটা থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেরকম একটা সলিউশন করার চিন্তা করব। ঠিক আছে, সো আপনি যদি এখন চিন্তা করেন যে জাস্ট একটা ফুল অ্যাডার নিয়ে চিন্তা করি, বলেন তো একটা ফুল অ্যাডারের ক্ষেত্রে দুইটা আউটপুট জেনারেটেড হয়, একটা হচ্ছে ক্যারি আর আরেকটা হচ্ছে সাম। ঠিক আছে, সো আমরা লাইক এই জাস্ট এই 1 নাম্বার ফুল অ্যাডারটাকে বের করে নিয়ে আসি। আগের দিন দেখেন, আগের দিন আমরা এখানে সি নট না দিয়ে C1 দিয়েছিলাম, তাই না? খেয়াল আছে? এক একবার আর কি, মানে আপনি যেটা দেন, আমি বুঝাতে চাচ্ছি আগের দিন আমি আজকে ইচ্ছা করে এখানে C1 না দিয়ে C0 দিছি। এটার কারণ হচ্ছে আপনি যাতে এটা আপনাকে কনফিউজ করার জন্য, এটা আপনি যাতে বুঝতে পারেন যে আপনার এখানে ইন্ডেক্সিং লেভেল যে কোনোটাই কারেক্ট। ঠিক আছে, ইন্ডেক্সিং ক্রাইটেরিয়া যে কোনোটাই কারেক্ট, আপনি এখানে যে কোনো ভাবে ইন্ডেক্সিং করতে পারবেন, জাস্ট কন্টিনিউয়াসলি ইন্ডেক্সিং করবেন। আগের দিন বলে দিছিলাম না যে ইন্ডেক্সিং রুলস গুলো, সেভাবে। সো চিন্তা করেন আমি জাস্ট এই 1 নাম্বার ফুল অ্যাডারটাকে জাস্ট পিক করে নিয়ে আসি। ঠিক আছে, এই যে আলাদাভাবে এটাকে একটু রাখতেছি, 1 নাম্বার ফুল অ্যাডারটাকে FA1। ঠিক আছে, দেন এটা দিয়ে আমরা একটা কমন ইকুয়েশন ডিরাইভ করব, C0 A1 B1। ঠিক আছে, আমি আবার বলতেছি যে এই ইন্ডেক্সিং নিয়ে কখনো কনফিউজড হবেন না। C0 দিয়েও আপনি শুরু করতে পারেন, কেউ চাইলে এখানে C1 দিয়েও শুরু করতে পারেন, তার এখানে লাস্টে শেষ হবে C4 না দিয়ে, শেষ হবে C5 দিয়ে। ঠিক আছে, সো এটা আপনি যে কোনো একটা রুলস ফলো করলেই চলবে। আচ্ছা, সো এই যে দেখেন, তার মানে আমি 1 নাম্বার ফুল অ্যাডারটাকে একটু আলাদাভাবে আঁকছি। একটা ফুল অ্যাডার নিয়ে যদি অ্যানালাইসিস করতে পারি, এখানে বাকিগুলো সব সেম, একই রকম স্ট্রাকচার। সো একটার জন্য আমরা একটা কমন ইকুয়েশন বের করার চেষ্টা করব। সো বলেন তো এইখানে আমি যদি C1 টাকে চিন্তা করি, C1 বলেন তো ক্যারি ইকুয়েশন পড়ছিলেন না আগে 7 হাফে? মিলা ম্যাডাম আপনাদেরকে একটা ফুল অ্যাডারে ক্যারি ইকুয়েশন পড়াইছে না? বলেন, একজন বলেন যে এই 1 নাম্বার ফুল অ্যাডারে আউটপুট ক্যারির ইকুয়েশনটা কি হবে বলেন তো, C1 এর ইকুয়েশনটা কি হবে? একজন বলেন। ভুলে গেছেন? আচ্ছা, ভুলে গেল সমস্যা নাই। ঠিক আছে, দেখ, হ্যাঁ বলেন। XY, sir, A1 B1. শুধু A1 B1 না, ক্যারির ইকুয়েশন মোটেও A1 B1 না, শুধু A1 B1 না, দুইটা ইকুয়েশন আছে। হয় আপনার এরকম যে A1 B1, ঠিক আছে, A0 C0, A1 B1 অর A0 C0 অর B0 C0। ঠিক আছে, অথবা আরেকটা ইকুয়েশন আছে, আমরা সেই ইকুয়েশনটাতে যাব। বা চিন্তা করেন
ইকুয়েশন বের করতে দিলে আমরা কি চিন্তা করি বলেন তো? ট্রুথ টেবিল চিন্তা করি, বা ট্রুথ টেবিলের এত কম। আমরা এখন ট্রুথ টেবিল থেকে চেষ্টা করবো বের হয়ে আসার, দেখেন বের হয়ে আসা যায় কিনা। বলেন তো C1 কখন 1 হয় একটা ফুল অ্যাডারে? ক্যারিটা কখন 1 হয়? যখন এই দেখেন এই কেসগুলোতে, জাস্ট 1 এর কেসগুলো নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? যখন A1 বা ABC চিন্তা করেন, ঠিক আছে? A1 B1 C0, যখন 2টা বিট অথবা 3টা বিট আপনার 1 হয়। বুঝতে পারছেন? ক্যারি কখন 1 হয়? যখন ইনপুটের 2 বা 2 এর বেশি ইনপুট হচ্ছে আপনার 1 থাকে, তাই না? এটাই কি ফুল অ্যাডারের রহস্য না? মানে ফুল অ্যাডারের ক্যারি রহস্য এটাই না? যে ক্যারি গুলা কখন, মানে ক্যারিটা আউটপুটে ক্যারি হিসেবে কখন 1 আসে? যখন ইনপুটের এট লিস্ট 2টা বিট আপনার 1 থাকে। বুঝছেন? আমার লাস্ট কথাটা কি বুঝছেন? ইনপুটের এট লিস্ট 2টা বিট যদি 1 থাকে তাহলেই হচ্ছে আপনার ফুল অ্যাডারে ক্যারি হিসেবে আপনি 1 পান। কারণ চিন্তা করেন, লাইক এই যে সাপোজ এখানে চিন্তা করেন 0 0 1, এখানে ইনপুটের জাস্ট একটা বিট 1, এখানে আপনি কোনোদিন কখনো ক্যারি আসবে? কখনো ক্যারি আসবে? ক্যারি কোন কেসগুলাতে আসে দেখেন তো? এই যে এইটা একটা ক্যারির কেস 1 0 1। কারণ কি? এখানে আপনার 2টা ইনপুট আপনার 1 আছে, বা এটাও আসতে পারে 1 1 0, এখানেও 2টা ইনপুট ক্যারি আপনার ক্যারি বিট 1 আছে। অথবা ঠিক আছে, এই যে এই কেসেও আসতে পারে, এই 1 1 0 দিলাম, আরেকটা হচ্ছে 0 1 1, এই কেসেও আসতে পারে। অথবা আরেকটা যে 3টাই 1 হলে তখনও আসতে পারে। আচ্ছা এটা একটু পরে লিখি 1 1 1, তাই না? সো আমি যদি এটাকে ইকুয়েশন ফরম্যাটে লিখতে চাই, কোনো ট্রুথ টেবিল না, ঠিক আছে? আমরা এখন ডিএলডি এর মোটামুটি 7 উইক পার করে ফেলছি। আমরা এসব ছোটখাটো ইকুয়েশনের জন্য আর ট্রুথ টেবিল ইউজ করবো না, নিজে চিন্তা করে লিখবো। চিন্তা করেন, A1 B1 plus B1 প্রথমে চিন্তা করি, ঠিক আছে, যে এটা যে কোনো সিকোয়েন্সে চিন্তা করতে পারে যে A1 0 B1 1 C0 1, এটা একটা কম্বিনেশন। অথবা ঠিক আছে, ইকুয়েশনটা লেখেন সবাই। অথবা এরপরে ঠিক আছে A1 হচ্ছে প্রথম কেসে চিন্তা করছি A1 0 বাকি দুটো 1, এবার চিন্তা করতেছি B1 0 বাকি দুটো 1, ঠিক আছে? এই কম্বিনেশনে 1 হতে পারে। অথবা এই জন্য অর দিয়ে দিয়ে, ঠিক আছে, অর দিয়ে দিয়ে স্ট্রাকচার করতেছি, ঠিক আছে? নেক্সটটা কি হবে বলেন তো? A1 B1 1 আর C0 হচ্ছে 0। অথবা আরেকটা কেস আছে A1 B1 C0, তাই না? বুঝছেন এই জিনিসটা কি সবাই বুঝছেন? যে ট্রুথ টেবিল ছাড়া এই ধরনের ছোটখাটো ইকুয়েশনের জন্য আমরা ট্রুথ টেবিল ইউজ করা এখন ভুলে যাইতে হবে। কারণ ট্রুথ টেবিল আগে এত বড় জিনিস লেখার সময় নেই তো আমাদের পরীক্ষার খাতায়, তাই না? আরো কারণ এমএসআই এ আমরা ট্রুথ টেবিল বা এইসব ছোটখাটো জিনিস নিয়ে আমরা বদার থাকি না, আমাদের আরো বড় জিনিস জেনারেট করতে হয় এমএসআই সার্কিটে, রাইট? সো এইটাকে যদি আমরা একটু একেবারে হাতে কলমে সিম্পলিফিকেশন করি, হাতে কলমে সিম্পলিফিকেশন করব, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখেন কি কমন যায়? C0 কমন যায়, ঠিক আছে? C0 কমন গেলে এখানে আসে হচ্ছে আচ্ছা, আর এখান থেকে কি কমন যায় বলেন তো? এই দুইটা টার্ম থেকে কমন যায় হচ্ছে বলেন A1 B1 A1 B1, রাইট? A1 B1 যদি কমন নেই C0 বার অর C0। সো এই জিনিসটা কিসের ইকুয়েশন বলেন তো? sir XOR XOR, রাইট? C0 ইনটু A1 XOR B1, আর এর পরেরটা কিসের ইকুয়েশন? আর এইখানে C0 বার প্লাস C0, এটার কি, এটার রেজাল্ট কত বলেন তো? 1 না? once 1, রাইট? তার মানে এটা হচ্ছে A1 B1। আচ্ছা, সো তার মানে এই ইকুয়েশনটা বুঝতে পারছি। তাহলে এখন বলেন তো এই ইকুয়েশনটাই যদি আপনি যে C2 এর ক্ষেত্রে লেখেন, ঠিক আছে? C2 এর ক্ষেত্রে এই ইকুয়েশনটা কিরকম হবে? জাস্ট দেখেন C2 এর ক্ষেত্রে সব সেম, খালি ইনপুট গুলা A0 A1 B1 না হয় A2 B2, আর তার ইনপুট ক্যারিটা C0 না হয় C1 জাস্ট। তাহলে দেখেন C2 এর ইকুয়েশনটা যদি লিখি তাহলে এরকম হবে না? C1 A2 XOR B2 or A2 B2, তাই না? এরকম হবে না?
C2 ইকুয়েশনটা যে এটা হবে এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে? C2 ইকুয়েশনটা? তাহলে দেখেন, আশা করি আপত্তি থাকার কথা না। এটা খুবই সহজ, মানে ইজি একটা জিনিস। তাহলে বলেন তো এইখান থেকে আমি CI এর ইকুয়েশন লিখতে পারি না? CI এর ইকুয়েশন কি হবে এবার বলেন তো? CI বলেন I minus 1 CI minus 1, রাইট? এরপরে ইনটু হবে হচ্ছে AI XOR AI BI AI XOR BI, রাইট? or কারেক্ট। or AI BI AI BI, রাইট। বুঝতে পারছেন? তার মানে এইটা লেখেন CI এর ইকুয়েশন, এটা লেখেন যে CI এর ইকুয়েশন তাহলে হবে হচ্ছে এইটা। সো আগের দিন মনে আছে যখন আমরা ম্যাগনিটিউড কম্পারেটর পড়ছিলাম, এরকম যখন দুইটা বিটের এই যে A নট AI X নর BI X নর সরি X নর A নর X নর BI কে আমরা যেরকম XI ধরে নিছিলাম, খেয়াল আছে? কেন ধরে নিছিলাম? কারণ আমরা যখন এটাকে একটা লার্জ ইকুয়েশনে হচ্ছে আমরা বসাইতে যাচ্ছিলাম, তখন বারবার A নট মানে AI BI জিনিসটা আপনার ক্যালকুলেট করা ঝামেলা, বা ইকুয়েশনটাও দেখতে অনেক বড় দেখায়। এই জন্য আমি AI X নর BI কে আমরা XI ধরে নিছিলাম লাস্ট ক্লাসে ম্যাগনিটিউড কম্পারেটরে। সো এইখানেও আমরা এরকম কাজ করব একটা। এই যে সো কি করব, এই যে হচ্ছে AI X নর BI, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা ধরে নিব হচ্ছে PI, লাইক P, আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে? তবে এটা একটা কনভেনশন আছে, আমরা পি নামটাই দিই, ঠিক আছে? কেন পরে বলবো না। পিআই টার্মটাকে আমরা তাহলে পিআই ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা AI XOR BI, আবার এই টার্মটাকে, ঠিক আছে? এই টার্মটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে জিআই হচ্ছে আপনার AI and BI, AI and BI, তাহলে এটা হচ্ছে জিআই। তাহলে আমি যদি এখানে নিচে সবকিছু মুছে দিই, ঠিক আছে? নিচের সবকিছু মুছে দিই, তাহলে দেখেন তো আমরা ফাইনালি CI কে কিভাবে লিখতে পারি? বলেন তো, তাহলে একজন বলেন তো ফাইনালি CI এর ইকুয়েশনটা কিরকম দাঁড়াচ্ছে, যে P আর G দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করি? CI minus 1 into PI plus GI. এক্স্যাক্টলি। আমি জাস্ট একটু কনভেনশন ফলো করার জন্য, বইয়ে যেরকম দেখতে পারবেন সেই কনভেনশন ফলো করার জন্য আগে লিখতেছি জিআই। অরের ক্ষেত্রে তো সিকোয়েন্স যদি উল্টাপাল্টা করি কোনো তো সমস্যা নাই, তাই না? PI ইনটু CI মাইনাস 1, জাস্ট সিকোয়েন্সটা উল্টাই লিখছি। তো সবাই দেখেন তো CI এর ইকুয়েশন এটা আসছে কিনা? সবার CI এর ইকুয়েশন এটা আসছে কিনা? আপনার আসার কথা ছিল যে PI and CI minus 1 or GI, জাস্ট জিআইটাকে সামনে লিখছি, এই আর কিছু করিনি। ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার? সো নেক্সটে আমরা যদি যাই, এইবার মনে আছে, এইবার আমরা এটা তো ক্যারি ইকুয়েশন লিখলাম, এটাকে এইভাবে মার্ক করে রাখেন, এই জিনিসটাকে এইভাবে মার্ক করে রাখেন, এবং এই দুইটা পয়েন্টকে একসাথে এইভাবে মার্ক করে রাখেন। আমাদের সবগুলা জিনিসই লাগবে। নেক্সটে বলেন তো, এইবার আমরা ক্যারি ইকুয়েশন বের করছি, এইবার আমি যদি সামের ইকুয়েশন বের করতে চাই, বলেন তো সামের ইকুয়েশনে আমি এত আর ভনিতা করব না। মনে আছে সামের একটা লাইক একটা কি বলে ফুল অ্যাডারে সামের ইকুয়েশন কি ছিল? এটা ধরেন সাম আর ইনপুট হচ্ছে এক্স্যাক্টলি এক্স XOR, মানে তিনটে ইনপুট ধরেন XY Z, তাহলে তার সামের ইকুয়েশন ছিল হচ্ছে X XOR Y XOR Z, মানে তার তিনটা ইনপুটের XOR। তাহলে আমরা SI ইজ ইকুয়াল টু লিখতে পারি কি বলেন তো? SI দেখেন তো, একটা তম ফুল অ্যাডারের, ঠিক আছে, সামের ইকুয়েশন, এই যে S2 চিন্তা করেন, S2 এর ক্ষেত্রে, আচ্ছা S2 একটা ভ্যালু দিয়ে ফার্স্টে বলি, S2 লাইক S2 ইকুয়েশনে চিন্তা করেন, S2 সমান সমান কি বলেন তো? A2 XOR B2 XOR C1, রাইট? ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে S2 না দিয়ে SI লিখতেছি, ঠিক আছে? এই যে এই জায়গাটাতে S2 না দিয়ে SI লিখতেছি। সো SI যাতে আমরা একটা কমন টার্ম দিয়ে বোঝাতে পারি, SI ইজ ইকুয়াল টু কি বলেন তো? AI XOR BI XOR নেক্সট এটা কি হবে? CI minus 1।
আচ্ছা, এরপরে বলেন তো এ এক্সর বিআই, এআই এক্সর বিআই, এটাকে কি লেখা যায়? পিআই, Yes. তাই না? এ এক্সর বিআই কে, তার মানে ফাইনালি এস আই এর ইকুয়েশন আমরা লিখলাম হচ্ছে পিআই, মানে আমরা যতটা পারি সিম্পলিফিকেশন করে ফেলতেছি, মানে কম টার্ম দিয়ে লেখার চেষ্টা করতেছি, যাতে পরবর্তীতে এই যে জাস্ট এই জিনিসটাকে যেহেতু পিআই দিয়ে আমরা ডিনোট করে আসছি, দ্যাটস ওয়াই এটাকে পিআই দিয়ে লিখে ফেললাম, পিআই এক্সর সিআই মাইনাস ওয়ান। তার মানে এই জিনিসটাকে, এই কোয়েশনটাকে ঠিক আছে মার্ক করেন। তার মানে আপনার মার্ক ইকুয়েশনটা কি কি দেখেন, ক্যারি ইকুয়েশনটাকে লিখছেন, সামের ইকুয়েশনটাকে লিখছেন, এবং সিম্পলিফিকেশনের জন্য যেসব ফ্যাক্টর ইউজ করছেন সেগুলাকে লিখছেন। সরি, সবাই এতটুকু পর্যন্ত আসছেন সবাই? Yes, sir. ওকে, সো এতটুকু পর্যন্ত যখন আসছেন, এইবার লেখেন লুক অ্যাহেড ক্যারি জেনারেটর। এবার একটা নতুন হেডিং দেন, ঠিক আছে, লুক অ্যাহেড ক্যারি জেনারেটর। এটার আন্ডারই একটা টপিক, মানে এইটাকে আমরা এখন ইমপ্লিমেন্ট করব, এই জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করব হচ্ছে লুক অ্যাহেড ক্যারি জেনারেটর দিয়ে, ঠিক আছে। হেডিং দেন লুক অ্যাহেড, লুক তাকানো, অ্যাহেড সামনে, ক্যারি, ক্যারি মানে তো ক্যারি জেনারেটর, ঠিক আছে। আপনার খাতায় তো এই কোয়েশন গুলো আছে, তো আমি মুছে ফেলতেছি। লুক অ্যাহেড ক্যারি জেনারেটর, ওকে। আচ্ছা, লুক অ্যাহেড ক্যারি জেনারেটরের নিচে একটা সাব হেডিং দেন। হেডিং হচ্ছে লুক অ্যাহেড ক্যারি জেনারেটর, এটার সাব হেডিং হচ্ছে ক্যারি এক্সপ্যানশন। এক্সপ্যানশন মানে কি? বর্ধিত করা, ঠিক আছে, ক্যারি এক্সপ্যানশন। এবার ভালো করে তাকায় দেখেন, এই জিনিসটা দেখেন, ক্যারি ইকুয়েশনটা কি দাঁড়াইলো বলেন তো? একজন একটু জাস্ট বলেন তো, ক্যারি ইকুয়েশনটা ফাইনালি আমাদের কি দাঁড়াইছে? ক্যারি ইকুয়েশন Sir, CI equals GI plus PI CI minus 1. সিআই মাইনাস ওয়ান। বলেন তো এটা একটা রিকার্সিভ ইকুয়েশন না? রিকার্সিভ ইকুয়েশনের মতো না, Yes, sir. তাই না? তাহলে দেখেন এই রিকার্সিভ ইকুয়েশনটার বেস কেস কে বলেন তো? বেস কেস সি নট, তাই না? বেস কেস হচ্ছে সি নট। সো আমরা যদি C1 কে চিন্তা করি, ঠিক আছে, বলেন তো C1 সমান সমান আপনার ইকুয়েশন থেকে দেখে বলেন কি দাঁড়ায়? G1 অর, ঠিক আছে, অর কে আমি প্লাস হিসেবে বলতেছি, ঠিক আছে, অর কে প্লাস হিসেবে বলতেছি, বাট পড়ার সময় আপনি পড়বেন হচ্ছে অর হিসেবে, P1 C0, তাই না? C1 সমান সমান এটা দাঁড়াইলো না? এক নাম্বার ইকুয়েশন, এটা C1 এর ভ্যালু। আমরা এখন রিকার্সিভ ইকুয়েশন থেকে বসাচ্ছি, ভ্যালু বসাচ্ছি, রিকার্সিভ ইকুয়েশনের ভ্যালু বসাচ্ছি। নেক্সটে C2 সমান সমান কি দাঁড়াবে বলেন? C2 সমান সমান G2 প্লাস P2 ইনটু, এন্ড কে আমি ইনটু বলতেছি, C1। এবার বলেন এখানে C1 এর ভ্যালু বসাবো, C1 এর ভ্যালু বসাবো, ঠিক আছে। আগে দেখেন C1 ক্যালকুলেট করে রেখে আসছেন, তার মানে C2 সমান সমান কি দাঁড়াবে বলেন? G2 প্লাস P2 ইনটু C1 এর ভ্যালু কি বলেন তো? G1 প্লাস P1 C0, ঠিক আছে। সো আমি এটাকে লিখতে পারি হচ্ছে G2 অর, ঠিক আছে, জাস্ট টার্মটাকে সাজায় লেখার জন্য এই যে P2 G1, তো এটাকে লিখতেছি G1 P2, যাতে আপনি একটু সিকোয়েন্সটা ভালো মতো ধরতে পারেন। G1 P2 প্লাস P1 P2 C0। দেখেন তো এটা আসছে নাকি আপনার? এটা আপনি নিজে নিজে করতে পারবেন, ঠিক আছে, আমার এখানে তাকায় থাকার দরকার নেই আপনার। নেক্সট C3 ইকুয়েশন লেখেন, C3 ইকুয়েশন লেখেন। C3 মানে হচ্ছে G3 প্লাস হচ্ছে P3 C2। এই দেখেন C2 এর ভ্যালু ক্যালকুলেশন করে আসছে না? এই যে C2 বসাই দেন, এখানে C2 এর ভ্যালু বসাই দেন। C2 এর ভ্যালু যদি আপনি বসান মুখে মুখে, মানে জাস্ট দেখেন তো মুখে মুখে ক্যালকুলেট করা যায় কিনা, মানে এত বড় গুণ লিখতে চাচ্ছি না আমি। প্রথমে তো G3, তাই না? G3, এরপরে P3 এর সাথে হচ্ছে এই টার্ম গুলা গুণ হবে, ঠিক আছে, তার মানে হচ্ছে
G2 ইন্টু P3, এই দেখেন G2 এর সাথে এই P3 যদি প্রথম টার্মটা গুণ হয়, ঠিক আছে, G2 ইন্টু হয়ে গেল এই যে, হ্যাঁ, G2 ইন্টু P3, ঠিক আছে। এরপরটা কি হবে বলেন তো? G1 P1, P2, P2, P3. P3. P2 P3, হ্যাঁ P2 P3 লিখতে পারেন বা P3 P2 লিখতে পারেন। আচ্ছা, P2 P3 লিখি, P2 P3, আর লাস্টেরটা কি হবে বলেন তো? P1, P2, P3, C, P1 P2 P3 C0. এরপর C0। সেম ভাবে C4 ইকুয়েশনটা, ঠিক আছে, একটা কমন ফরম্যাট দেখা যাচ্ছে, তাই না? একটা কমন ফরম্যাট দেখা যাচ্ছে যে প্রথম টার্মটা শুরু হচ্ছে একেবারে ম্যাক্সিমাম জি দিয়ে, ঠিক আছে। C4টা যখন আপনি এরকম, C4টা আমি আর লিখবো না, ঠিক আছে, বাট C4টা যখন আপনি এভাবে লিখবেন তখন আরো সুন্দর করে এই জিনিসটা হচ্ছে বুঝে যাবেন যে আসলে এই টার্মটা হচ্ছে কিভাবে জেনারেট হচ্ছে বা এই টার্মের কমন ইকুয়েশনটা কি, ঠিক আছে। স্যার এখানে তো স্যার C0 স্যার অন্য কোনো ক্যারির উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, এখন আপনি দেখেন এইবার এই জিনিসটাতে আমার করাতে লাভটা কি হলো। সেই লাভটা হচ্ছে এরকম, দেখেন একটা প্যারালাল অ্যাডার যদি আপনি চিন্তা করেন, তার A1 B1 মানে প্রত্যেকটা ফুল অ্যাডারের যে A আর B ইনপুট গুলা, সি না কিন্তু, শুধু A আর B ইনপুট গুলা প্রত্যেকটা অ্যাডারেই সেম টাইমেই অ্যাভেলেবল হয়েছে, ঠিক আছে। কারণ এরা তো হচ্ছে যে সুইচ, ঠিক আছে। আপনি যখন সুইচ গুলার জাস্ট অন করে দিবেন, ঠিক আছে, তো সঙ্গে সঙ্গেই A B এর ভ্যালু, A আর B এর ভ্যালু প্রত্যেকটা ফুল অ্যাডারেই একই সাথে আপনি পাবেন। তাহলে একই সাথেই হচ্ছে আপনার ক্যারিগুলো আসার কথা ছিল, কিন্তু ক্যারিগুলো একসাথে আসতো না, ঠিক আছে। এই যে 4 নাম্বার ফুল অ্যাডারে ক্যারি আসতো সবচেয়ে দেরিতে, এ আর বি এসে বসে রইছে, বাট ক্যারি আসছে সবার দেরিতে, ঠিক আছে। বাট এখন আমরা দেখেন এমন ভাবে একটা সিস্টেম করলাম যে পুরা সব কয়টা ক্যারিকেই আমি কি করলাম, সি নট এর উপরে, মানে সি নট এর উপর ডিপেন্ডেন্ট করে দিলাম, ঠিক আছে। মানে এই যে ক্যারির যে মাঝখানের যে একটা ফ্লো, এই ক্যারির ফ্লোটাকে এইভাবে না করে আমরা কি করলাম, প্রত্যেকটা ক্যারিকে জাস্ট ইনিশিয়াল সি নট এর উপর ডিপেন্ডেন্ট করে দিয়েছে। দেখেন এখানে কিন্তু কোথাও ইন্টারনাল ক্যারি ডিপেন্ডেন্সি নাই, ইন্টারনাল কোনো ক্যারি ডিপেন্ডেন্সি নাই, বুঝতে পারছেন? দেখেন জিনিসটা হচ্ছে কি, আমি আসলে কি ট্রিক্সটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এখানে ট্রিক্সটা হচ্ছে এরকম যে সাপোজ চিন্তা করেন আমি এখানে C4 জেনারেট করতেছি। আগের সিস্টেমটাতে কি ছিল, C4 জেনারেটেড হয়ে আসার জন্য আমি C3 এর জন্য ওয়েট করতাম। এখন চিন্তা করেন C3 কিন্তু আলটিমেটলি এই A3 B3 C2 এর একটা সার্কিটের মাধ্যমেই জেনারেটেড হয়, তাই না? A3 B3 একটা ফাংশন, A3 B3 একটা আর C2 এর একটা ফাংশন থাকে, সেই ফাংশনের মধ্যেই C3 জেনারেটেড হয়। সো আমি এই C3 টাকে এই ফুল অ্যাডার দিয়ে জেনারেট না করে C3 টা যে ফাংশন দিয়ে জেনারেট হওয়ার কথা ছিল, সেই ফাংশনটা দিয়ে আমি C3 কে জেনারেট করে ফেলতেছি। এইটাই হচ্ছে আমার এইটার পিছনে আইডিয়াটা। তার মানে এখন যদি আমি আপনাকে জাস্ট একটা বইয়ের একটু পার্টটা দেখাই, ঠিক আছে, আমি জাস্ট দাঁড়ান একটা আমি একটু কোশ্চেন পড়ে নিচ্ছি, আমি একটু শেষ করে নিই তারপরে সরি। ওকে, সো এইটা দেখেন, তার মানে যা বলছেন এখানে দেখেন, এখানে বই হচ্ছে আপনার ওয়ান ইন্ডেক্সিং বেসে করা, ঠিক আছে। এখানে বেস কেস হচ্ছে P1 C1, এই বইয়ের ইকুয়েশনটা হচ্ছে, ছবিটা হচ্ছে ওয়ান ইন্ডেক্সিং দিয়ে করা, ঠিক আছে। সো আমরা করছি জিরো ইন্ডেক্সিং দিয়ে। বুঝি নাই, কিছু বলছেন? আচ্ছা, সো এখন দেখেন আপনার কাছে যে ইকুয়েশন আছে, ঠিক আছে, P3 মানে কি বলেন তো, A3 আর B3 এর XOR, তাই না? P3, G3 মানে কি, A3 আর B3 এর AND, P2 মানে কি বলেন তো, A2 আর B2 এর XOR, G2 মানে কি, A2 আর B2 এর AND, P1 মানে কি, A1 B1 এর XOR, G1 মানে কি, A1 B1 এর AND, C1 হচ্ছে এখানে ইনিশিয়াল ক্যারিটা হচ্ছে C1, আমরা যেটা C0 ধরছি, ঠিক আছে। সো এটা যে বইয়ের মতো এই যে সি এখানে বইয়ে C1
ধরা আছে বলে হচ্ছে আমার এটা একেবারে ধ্রুব সত্যি কথা যে সবসময় আমার আজীবন C1 হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? তো দেখেন এই জিনিসগুলো দিয়ে এখানে কি করছে, জাস্ট আপনি যে ইকুয়েশনটা ড্র করছেন মানে ইকুয়েশনটা খাতায় লিখছেন সেই ইকুয়েশনটা দিয়ে একটা সার্কিট আঁকছে, ঠিক আছে? এবং যে সার্কিটটার নাম হচ্ছে লুক অ্যাহেড ক্যারি জেনারেটর, ঠিক আছে? লুক অ্যাহেড ক্যারি জেনারেটর কেন বলছে, ঠিক আছে? এটা আর বলি আপনাকে, সেটা হচ্ছে এ হচ্ছে আগে দেখেন মানে আগে একটা ফুল অ্যাডার কি করতো, মানে তার ইনপুট মানে তার আউটপুটকে জেনারেট করার জন্য তার আগের ফুল অ্যাডার দিকে তাকায় থাকতো যে ভাই তুমি যদি না কাজ করো আমি কিন্তু কাজ করতে পারবো না, ঠিক আছে? বাট এ হচ্ছে অনেক দূরদর্শী, ঠিক আছে? দূরদর্শী বলতে এ এমন ভাবে হচ্ছে ভ্যালু গুলো প্রডিউস করতেছে যাতে কাউকেই কারো জন্য পিছনে তাকায় থাকতে হচ্ছে না, ঠিক আছে? সবাই সেম টাইমে হচ্ছে আপনার আউটপুট গুলোকে জেনারেট করতে পারতেছে, ঠিক আছে? সো এই জিনিসটাকে এই ফুল সার্কিটটাকে এই পুরো সার্কিটটাকে দেখেন আমি যদি এভাবে, তার মানে এই পুরো সার্কিটটা, ঠিক আছে? আপনি ভিতরে জিনিসপত্র দেখবেন না, ঠিক আছে? এই দেখেন এই সার্কিটটাকে আমি কভার করে ফেললাম, ঠিক আছে? কভার, এই যে এখানে এগুলো দেখতে ইউজার দেখতে পাচ্ছে না, এগুলো কভার করা, ঠিক আছে? এগুলা মানে আমি জাস্ট হিজিবিজি করে দিয়ে দেখতে করে দিচ্ছি, এটা জিনিসটা কভার করা, ঠিক আছে? ইউজার কিন্তু এই জিনিস দেখতে পারবে না, ঠিক আছে? সো তার মানে দেখেন এই পুরো জিনিসটা হচ্ছে একটা সার্কিট যেটাকে আমরা বলতেছি হচ্ছে লুক অ্যাহেড ক্যারি জেনারেটর, যার ইনপুট হিসাবে কি কি যাচ্ছে বলেন তো, P3 G3, ঠিক আছে? মানে আপনি যত বিটের আর কি ক্যারি জেনারেটর বানাইতে চান, ঠিক আছে? P3 G3 P2 G2 P1 G1, এই ক্যারি জেনারেটরটাকে দিয়ে আমরা একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? এখন জাস্ট আপনি একটু আপনার খাতার দিকে তাকান, ঠিক আছে? আমার এখনো কিন্তু আমি জাস্ট ক্যারি জেনারেট করছি, বাট ফুল অ্যাডারের আসল লক্ষ্য হচ্ছে সাম জেনারেট করা, কারণ ইউজার আউটপুটকে দেখে হচ্ছে সাম হিসাবে, তাই না? ইউজার সাম আউটপুট হিসাবে দেখে। সো আমরা যদি শুধু ক্যারি জেনারেট করে বসে থাকি তাহলে হবে না। সো এইবার দেখেন ফাইনালি এই জিনিসটা হচ্ছে আপনার, দেখেন এই জিনিসটা আমি জাস্ট এক্সপ্লেইন করি, ঠিক আছে? আপনি লিখে রাখেন, এরপরে লেখেন এইটা হেডার দেন হচ্ছে এই যে 4 বিট ফুল অ্যাডার্স উইথ লুক অ্যাহেড ক্যারি। তার মানে আগে যে এই জিনিসটা দেখেন দুইটা টার্ম আছে, যে জিনিসটা আপনার যে সার্কিটটা আপনার ক্যারি গুলাকে জেনারেট করতেছে সেটা হচ্ছে লুক অ্যাহেড ক্যারি জেনারেটর, আর এই লুক অ্যাহেড ক্যারি জেনারেটর দিয়ে আপনি একটা 4 বিট ফুল অ্যাডার ডিজাইন করবেন। তার মানে নেক্সট টপিকটার হেডিং হবে 4 বিট ফুল অ্যাডার্স উইথ লুক অ্যাহেড ক্যারি। তার মানে এখানে আমরা একটা 4 বিট ফুল অ্যাডার জেনারেট করব, আগে যেখানে সরি 4 বিট অ্যাডার জেনারেট করব যেখানে আগে হচ্ছে আমরা কি করছিলাম ফুল অ্যাডার দিয়ে করছিলাম, আর এখানে ফুল অ্যাডার কনসেপ্টটা ইউজ করে ফুল অ্যাডার দিয়ে করব না, বাট ফুল অ্যাডারের কনসেপ্ট ইউজ করে আমরা কি করব, একটা প্যারালাল অ্যাডার ডিজাইন করব। বুঝতে পারছেন? সো এইবার এই কোশ্চেনটার দিকে তাকান, দেখেন এই কোশ্চেনটা দেখে বুঝতে পারেন কিনা, দেখেন তো এই ছবিটা দেখে বোঝা যায় কিনা যে এখানে সামটা কি হবে। যে আপনি সামের ইকুয়েশনটা খুলেন, সামের যে ইকুয়েশনটা লেখা আসছে না যে SI XOR PI XOR CI - 1, দেখেন ওই ইকুয়েশনটা খুলেন এবং এই ছবিটাকে হচ্ছে আপনি মিলান, দেখেন তো ছবিটাকে বুঝতে পারেন কিনা। এই ছবিটা কি এখানে কিভাবে অ্যাডার এর আউটপুট গুলা জেনারেটেড হলো, বুঝেন? সবাই বুঝেন? স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা কি আমি এক্সপ্লেইন করব, করার দরকার আছে? ঠিক আছে, সো এটা আশা করি এক্সপ্লেন করার দরকার নাই, ঠিক আছে? সো এইখানে জাস্ট ওই ক্যারি গুলাকে P4 এর সাথে কি করা হচ্ছে, P4 এর সাথে হচ্ছে আপনার XOR করে সামের আউটপুট দেওয়া হচ্ছে, ঠিক আছে? এইটাই হচ্ছে এইখানে C4 P4, তার কারণ হচ্ছে এখানে ইন্ডেক্সিং গুলো 1 ইন্ডেক্সিং দিয়ে শুরু করা। আমাদের এইটা হয়ে যাবে, আমাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে যাবে C4 এর জায়গায় হচ্ছে C3 P4। বুঝতে পারছেন? সো এই জায়গাটাতে ফাঁকা রেখে যান, ঠিক আছে? 4 বিট এই লেকচার না যে 4 বিট ফুল অ্যাডার উইথ লুক অ্যাহেড ক্যারি, এখানে একটা বড় ফাঁকা রেখে যান এবং আপনি বাসায় এই সার্কিট ডায়াগ্রামটা ড্র করবেন আমাদের ইন্ডেক্সিং অনুযায়ী, আমাদের ইন্ডেক্সিং অনুযায়ী, ঠিক আছে? বইয়ে 1 ইন্ডেক্সিং করা, বাট আমরা 0 ইন্ডেক্সিং করছি এইটার জন্য। সো আপনি 0 ইন্ডেক্সিং এর জন্য এই সার্কিটটাকে ড্র করবেন, লেখেন, ঠিক আছে? 0 ইন্ডেক্সিং এর জন্য সার্কিটটাকে ড্র করবেন। স্যার বলেন। স্যার এখানে C1 স্যার C2 C3 C4 C5 এগুলো কি স্যার লুক অ্যাহেড ইউজ করে করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার এই দেখেন এইটা হচ্ছে লুক অ্যাহেড ক্যারি জেনারেটর, এরপরে
আমি বলছি ইউজারকে এত গেট টেট তো দেখার দরকার নেই। দেখেন লুক অ্যাট ক্যারি জেনারেটর ইনপুট হিসেবে যায় পি আর জি। এই দেখেন প্রত্যেকবার পি আর জি ইনপুট দেওয়া হয়েছে, তার করসপন্ডিং সি জেনারেট হয়েছে। বুঝতে স্যার পেরেছেন? বুঝতে পারছি, জি স্যার। স্যার বলেন। স্যার এখানে আমরা যেটা করলাম আর কি প্রপাগেশন ডিলে কমানোর জন্য ডাইরেক্ট ফর্মুলা অনুযায়ী লজিক গেট গুলো দিয়ে একই সাথে নিয়ে নিচ্ছি ইনপুট গুলো। তো এখন এটা সমস্যাটা হয়ে গেছে যে অনেক বেশি লজিক গেট লাগতেছে, তো ওইটার জন্য কি আবার প্রপাগেশন লজিক গেট লাইক আপনি চিন্তা করেন, আমি হ্যাঁ আপনি কোশ্চেনটা বুঝতে পেরেছি, ঠিক আছে। লজিক গেট আপনি যখন এটা চিন্তা করেন, ফুল অ্যাডারটাকে যখন আপনি চিন্তা করেন, ফুল অ্যাডারের ভিতরেও কিন্তু আসলে অনেকগুলা জিনিসপত্র আছে কিন্তু, তাই না? শুধু ফুল অ্যাডার কিন্তু ফুল অ্যাডার না। আমরা যখন আগের বার ফুল অ্যাডার চিন্তা করছি, একটা ফুল অ্যাডারের ভিতরে আবার অনেকগুলো এক্সর ক্যারির জন্য হচ্ছে গেট আছে, বাট সেই জিনিসগুলো হিডেন ছিল। কারণ কি, ওই ফুল অ্যাডারটাকে আমি একটা সার্কিট হিসেবে চিন্তা করছি, এই জন্য আপনার কাছে মনে হয়েছে ওই জিনিসটা আসলে ছোট। সেম এই জিনিসটাও এইখানে করছি। এই যে ফার্স্ট হচ্ছে লুক অ্যাহেড ক্যারি জেনারেটর, দেন এইটার জন্য আমি একটা সার্কিট বানাই নিছি, এমএসআই সার্কিট বানাই নিছি, এসএসআই সার্কিট বানাই নিছি। সেই এসএসআই টা দিয়ে আমি কি করলাম, একটা এমএসআই জেনারেট করলাম। সো যদি লুক অ্যাহেড ক্যারি জেনারেটরটা আপনার কাছে একটা সিঙ্গেল সার্কিট হয়, তাহলে এটাও একটা আপনার কাছে ছোট সার্কিট। বুঝতে পারছেন? বাট মোস্ট অফ দ্য কেসে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে, দেখেন আপনি চিন্তা করেন, আগে এইখানে যদি ধরে নিলাম এখানে কিছু সার্কিট আপনার বেশি লাগছে, বাট স্টিল আমরা এই সলিউশনটাকেই নিব। তার কারণ কি? সেটার কারণ হচ্ছে এরকম, স্টিল এই সলিউশনটাকে আমরা কেন নিব? সেটার কারণ হচ্ছে, আপনি চিন্তা করেন যখন আপনি একটা ডিপ লেভেলে চিন্তা করেন কম্পিউটারের, আপনার মানে ম্যাক্সিমাম প্রচুর সার্কিট হচ্ছে আপনার অ্যাডারের উপরে ডিপেন্ডেন্ট। সো এবং কম্পিউটারকে অনেক ফাস্ট কাজ করতে হয়, তাই তো? সো ধরেন আপনার একটা আপনি অ্যাডার নিয়ে কাজ করতেছেন, যে অ্যাডারটা আউটপুট দিচ্ছে অনেকক্ষণ মানে স্টেবল হওয়ার পরে, এখন ওই অ্যাডারটার সাথে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট সার্কিট কানেক্টেড আছে, ঠিক আছে? ওই ইম্পর্টেন্ট সার্কিট গুলা কিভাবে কাজ করে, যখন অ্যাডারটা আউটপুট দেয় সঙ্গে সঙ্গে ওই সার্কিট গুলো প্রসেস করা শুরু করে, ঠিক আছে? সো দেখা গেল হচ্ছে জিনিসটা এরকম দেখা গেল যে আপনি অ্যাডারটাই সার্কিট আউটপুট জেনারেট করতে লেট করতেছে, বাট এইদিকে তার মানে কি, ওটার সাথে যারা যারা রিলেভেন্ট সার্কিট, যারা যারা ওই সার্কিটটার সাথে কানেক্টেড, সবাই দেখা যাচ্ছে ভুল আউটপুট প্রডিউস করতেছে। বুঝতে পারছেন? সো ভুল জিনিসকে আমরা কোনোভাবেই হচ্ছে আমরা পাত্তা দিব না, এটা হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? ওকে, সো সবাই হচ্ছে আমাদের আজকের এই ক্লাসের টপিক হচ্ছে এতটুকু। এরপর হচ্ছে আমরা আবার ব্যাক করব কয়টায়, 1:45-এ, তাই তো? সো আপনারা হচ্ছে একটু মাইক্রোফোনটা অন করেন, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, এবং আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসের উপর হচ্ছে র্যান্ডম কাউকে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করতেছি, ঠিক আছে? আচ্ছা, আবার আগের দিনই বলে রাখছিলাম যে কোশ্চেন জিজ্ঞেস করার জন্য হচ্ছে আমার, আপনি জিনিসটা হচ্ছে, আপনাকে যদি আমি এখন পর্যন্ত কোনোদিনও কোশ্চেন না ধরে থাকি, ধরেন কোর্স শেষে যদি কোনোদিনও কোশ্চেন না ধরে থাকি, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনি আমাকে নোটিফাই করবেন, ঠিক আছে? যে আমাকে এখন পর্যন্ত একটাও কোশ্চেন আস্ক করা হয় নাই, বা আমি এখন পর্যন্ত কোনো কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দিতে পাইনি। আপনি কোশ্চেনে যদি অ্যান্সার মিস করেন, ঠিক আছে, আপনি 0 পাবেন না, বাট ওই দিনের জন্য আপনি একটা চান্স হারাই ফেলবেন আর কি, ঠিক আছে? সো সবাই হচ্ছে একটু সবাই মাইক্রোফোনটা অন করে ফেলেন। আর প্রতিদিন এসেই আপনি যেটা করবেন, আগের ক্লাসে পড়াগুলো জাস্ট এক নজর দেখে ফেলবেন, ঠিক আছে? কোনো দিন আমি আপনাকে শুরুতেও জিজ্ঞেস করতে পারি, কোনো দিন হচ্ছে আমি আপনাকে লাস্টেও জিজ্ঞেস করতে পারি, বা মাঝেও জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো আমি র্যান্ডম পিপল ডাকতেছি। আচ্ছা, সো প্রথমে হচ্ছে ইনান আছেন? ইনান, সবাই মাইক্রোফোন অন করে ফেলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, জাস্ট ডাকলে ফার্স্টে রেসপন্স করবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। সো ইনান, আপনার জন্য কোশ্চেন হচ্ছে, বলেন তো দুইটা বিটের ইকুয়ালিটি কিভাবে আমরা চেক করতে পারি? লাস্ট ওকে। আচ্ছা, এরপরে ফারহান হাসান, কোশ্চেনটা কি স্যার একবার করতে পারবেন স্যার? দুইটা বিটের ইকুয়ালিটি আমরা কিভাবে চেক, দুইটা বিট ইকুয়াল কিনা সেটা আমরা কিভাবে চেক করতে স্যার পারি? দুইটা বিট কি স্যার? ইকুয়ালিটি সমান কিনা, সমান, এটা আমরা কোন গেটের মাধ্যমে চেক করতে পারি? স্যার একটু সময় দেওয়া যাবে স্যার? না, সময় দেওয়া যাবে না। আচ্ছা, ঝটপট অ্যান্সার দিতে হবে। ওকে, এরপরে হচ্ছে বলেন, ফারহান হাসান, ফারহান বলেন, কোন বিটকে 1 এর সাথে XOR করলে রেজাল্ট কি আসে? XOR, XOR বিজোড় সংখ্যক থাকলে স্যার 1 আসবে। হ্যাঁ, না, বিজোড় সংখ্যক না, জাস্ট কোন একটা বিটকে XOR করলে X XOR 1 রেজাল্ট কি আসে?
স্যার এটা আচ্ছা তো মনে এটার অ্যান্সার হচ্ছে করবে না, এক্স এটা বার 0 না 1। কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট আসবে, ঠিক আছে। আর ইয়ানের কোশ্চেন অ্যান্সার হচ্ছে এক্স নর গেট দিয়ে আমরা চেক করতে পারি ইকুয়ালিটি। ওকে, আচ্ছা এরপরে বলেন তো মালিহা জেরিন আছেন রোল 25? হ্যাঁ একটু তাড়াতাড়ি রেসপন্স করতে হবে। মালিহা আছেন? নাই। ওকে, এরপরে হচ্ছে রাশিদ আছেন? রাশিদ রোল 33। রাশিদ? জি জি স্যার। হ্যাঁ আচ্ছা, এবার বলেন তো বলেন তো একটা 4 বিট বাইনারি অ্যাডারের বা প্যারালাল অ্যাডারের 4 বিট বাইনারি প্যারালাল অ্যাডারের ট্রুথ টেবিলে কতগুলো এন্ট্রি থাকে? 4টা। নো, হয়নি। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার ও 9টা, 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন হচ্ছে সাইদুল আবরার রোল 45 আছেন? আচ্ছা রোল 45 বলেন তো C1 কে কেন মানে একটা প্যারালাল অ্যাডারের প্রথম ক্যারিটাকে কেন ইনপুট হিসেবে নেওয়া হয়, মানে সেটা ডিফল্ট সেট করলে কি প্রবলেম হতো? স্যার ক্যাসকেডিং এর সমস্যা হবে। ক্যাসকেডিং এর সমস্যা, নাইস, এক্সিলেন্ট। আচ্ছা আপনার আইডি হচ্ছে রোল 45, তাই তো? জি স্যার। ঠিক আছে, আচ্ছা ওকে, এবার হচ্ছে আপনারা অ্যাটেন্ডেন্স দেন, জলদি ঝটপট অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে ফেলেন, ঠিক আছে? স্ক্রিনটা শেয়ার করে অ্যাটেন্ডেন্স গুলো ভালো হচ্ছে। দিচ্ছি, অ্যাটেন্ডেন্স এন্ট্রি শেয়ার করে দিচ্ছি, একটু তাড়াতাড়ি দিবেন, ঠিক আছে? আমি একবার ডাকবো কারণ হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে সময় হয়ে গেছে।